বললেন আমরা দেখলাম যে বিধানসভায় একটি বিল আনা হলো তড়িঘড়ি করে, মানে রাজ্য সরকার বিল আনলো। রাজ্য সরকার কি সেই ক্ষমতা আছে এই বিলের পরিপ্রেক্ষিতে আইনে পরিণত করার, কি মনে করেন? না, দেখুন, রাজ্য সরকারের দ্বারা আইন হয় না। আইনটা করতে গেলে রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, কেন্দ্রের ক্ষেত্রে আইনে যেমন রাষ্ট্রপতির সই নিতে হয়, দুটো হাউসে ভোটাভুটির মাধ্যমে পাস হয়। এক্ষেত্রেও ব্যাপারটা তাই, এখানে হাউসে পাস হয়ে গেছে, বিধানসভায় তো একটাই হাউস, সেখানে ধ্বনি ভোটের মাধ্যমে বিলটা গৃহীত হয়েছে। কিন্তু এই বিলটা এখন যাবে রাজ্যপালের কাছে, যেহেতু স্টেট ল। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে যেখানে দেখে নিন, আপনাকে একটা কথা চিন্তা করতে হবে যে একটা দেশে একটা পিনাল সেকশন 1860 আইপিসি সেটা ছিল, তারপরে এখন ভারতীয় ন্যায় সংহিতা 2023 চলে এসেছে। সেখানে এই অপরাধের ক্ষেত্রে ফাঁসির প্রভিশন আছে, অথবা যাবজ্জীবন কারাদণ্ডের প্রভিশনও রয়েছে। নতুন কিছু আমি পাচ্ছি না, শুধুমাত্র একটাই জিনিস এই বিলে নতুন, আমি যেটুকু মানে সংবাদ মাধ্যম যেটুকু দেখিয়েছে, কারণ এই বিলটা তো এখনো আইন হয়ে লোকের কাছে আসেনি বা আমাদের কাছে এসে পৌঁছায়নি, বা কোনো কোর্টে এটা নিয়ে মামলাও হয়নি যে শুধু এটা নিয়ে আলোচনা করার কোনো স্কোপ রয়েছে আইনগতভাবে। এটা আদৌ আইন হবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। শুধুমাত্র 30 দিনের কথা বলছে, 30 দিন ইজ ভেরি ডিফিকাল্ট। আমি আপনাকে বলছি, আমাদের দেশের যে ট্রায়াল যেভাবে চলে, আমাদের দেশে 30 দিনে কোনো একটা মার্ডার বা রেপের সাজা হওয়া ভেরি ভেরি ডিফিকাল্ট ব্যাপার। কারণ নর্মাল প্রভিশন অনুযায়ী চার্জশিট দিতেই পুলিশকে 90 দিন সময় দেওয়া হয়েছে, 60 days to 90 days। সুতরাং সেই জায়গায় এই বিলটা ইমপ্লিমেন্টেশন করা খুব কঠিন। আর যেখানে সেন্ট্রালে আইন রয়েছে, সেখানে নতুন করে আইনের আর কোনো যুক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। যদিও ধ্বনি ভোটে পাস হয়েছে, এখন রাজ্যপাল যদি সই করেন দেখা যাবে তারপরে এই আইনটার কতটা। কিন্তু হচ্ছে যে আবার একটা আমরা পাশাপাশিও দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু কতগুলো অ্যামেন্ডমেন্টের কথা বলেছেন। অ্যামেন্ডমেন্টগুলো আমার শুনে মনে হয়েছে যথেষ্ট জরুরি কথা তিনি বলেছেন। এই অ্যামেন্ডমেন্টগুলো না থাকলে আমার মনে হয় এই বিলটা নিয়ে বিরোধিতাও হতে পারে, এবং এই অ্যামেন্ডমেন্টগুলো তো দরকার। কারণ শুধু ধর্ষকের ফাঁসি হবে, কিন্তু যদি একটা এফআইআরই রেজিস্টার না হয়, এবং এফআইআর পুলিশ কেন রেজিস্টার করছে না তার জন্য যদি পুলিশের ওপরে কোনো পিনাল অ্যাকশন না থাকে, প্রভিশন না থাকে, যদি তথ্য লোপাট করে দেওয়া হয়, যদি যারা যুক্ত তাদেরকে তাদেরকে ঠিক মতনভাবে আইনের আওতাতেই না আনা যায়, তাহলে সেই বিল এনে লাভ কি? যে শুধু ধর্ষকের ফাঁসি হবে। ধর্ষককে সেইটা তো আগে আইডেন্টিফাই করতে হবে পরিষ্কারভাবে। নাকি রাজ্য সরকার যেভাবে সঞ্জয় রায়কে ধর্ষক বানিয়ে দিয়েছিল, অথচ এখন দেখা যাচ্ছে সে হয়তো ধর্ষণের সঙ্গে যুক্তই নয়, এরকম ঘটনা ঘটবে। আর একটা কথা, এই বিলটার কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট আছে বলে মনে হয় না। আমাদের অভয়া বলুন বা তিলোত্তমা বলুন, এই বিলটা আসার পরে তারা কি বিচার পাবে এই বিলটার মাধ্যমে আমার মনে হয় না। এবং আমার মনে হয় যে জনগণের ফোকাসটাকে ঘোরানোর জন্য তিনি এটা চেষ্টা করছেন। এর কোনো বাস্তব রিলেশন কোনো কিছু আছে বলে আমার মনে হচ্ছে। আরেকটা বিষয়, এই যে রাত্রিবেলা মহিলাদের কাজ করা নিয়েও মুখ্যমন্ত্রী কিছুদিন আগে মন্তব্য করেছিলেন, কিন্তু গতকাল দেখলাম একটি অ্যাপসের কথা তিনি বললেন, যেখানে ওই রাত্রি সাথী বলে একটি অ্যাপস করা হয়েছে, যেখানে মহিলারা যাতে সুরক্ষিত থাকে বা সুরক্ষা পায় তার জন্য। এই যে বিষয়টা রাজ্য সরকারের তরফ থেকে কিভাবে দেখছেন? আমি এর কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে মনে করি না। তার কারণ হচ্ছে যে আমরা পুলিশের যা ভূমিকা দেখছি, রাত্রি সুরক্ষাটা কে দেবে? পুলিশই দেবে। তাহলে পুলিশ যদি নিষ্ক্রিয় থাকে, সাধারণ মানুষের ওপরে পুলিশ অত্যাচার করছে, আর কখন কোন মহিলা অ্যাটাক হবে, কখন কোন মহিলা ওপর অত্যাচার হবে, সেইটা দেখে তিনি সেই অ্যাপসটা ব্যবহার করার মতন, বা তিনি সেই সরগরও কিনা, বা যেখানে মানুষ এখানে খেতেই পায় না অনেক জায়গায়, সবার কাছে সেই সিস্টেম আছে কিনা, অ্যান্ড্রয়েড ফোন সবাই ক্যারি করছে কিনা, অনেক কিছু দেখার ব্যাপার রয়েছে। আর আমার মনে হয় এগুলো ঢক্কা নিনার ছাড়া আর কিছুই নয়। এর আগেও দিদিকে বলো তিনি চালু করেছিলেন, সেটাও মুখ থুবড়ে পড়েছে, এবং আরও অন্যান্য পরিষেবাও তিনি চালু করেছিলেন, সেগুলোও চলেনি। আমার মনে হয় এগুলো জাস্ট লোক দেখানো একটা ব্যাপার। সেই অ্যাপস দিয়ে আদৌ সুরক্ষা কতটা পাওয়া যাবে আমার তাতে ডাউট রয়েছে। রাজ্য সরকার চালু করলে তার এফেক্টটা বোঝা যাবে। কোথাও কি রাজ্য সরকার ভয় পেয়েছে, তাই এই আন্দোলনকে ভয় পেয়েছে কি, সাধারণ মানুষের আন্দোলনকে? 100 বার। তাই জন্যই এই বিল আনা বা এই ধরনের অ্যাপ তৈরি করা। 100 বার পুরো ভিউটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আন্দোলনকে তো অবশ্যই রাজ্য সরকার ভয় পেয়েছে। শান্তিপূর্ণ আন্দোলন, নবান্ন অভিযান শান্তিপূর্ণ। কেন নবান্নে 2 কিলোমিটার আগে ব্যারিকেড করে আটকানো হলো? কেন পুলিশ মারধর করলো?
জল কামান টিয়ার গ্যাস কেন ছোড়া হলো? অবশ্যই ভয় পেয়েছে। লালবাজার ব্যারিকেড করে কেন আটকালো ডাক্তারদের? 26 ঘন্টা 22 ঘন্টা তারা বসে আছে। আজকে একটা অন্য সর্বভারতীয় মানে এই রাজ্যের একটা বড় চ্যানেলে আমি গেছিলাম, সেখানে আমি ডাক্তারবাবু যিনি এসেছিলেন তিনি ওই আন্দোলনে ছিলেন, তিনি বললেন যে আমরা 26 ঘন্টা, 3টে থেকে আগের দিন 3টে থেকে সারা রাত এবং সোমবার বিকেল 4টে অবধি 26 ঘন্টা 27 ঘন্টা আন্দোলন করার পর 22 জনকে অনুমতি দেওয়া হলো। তারা গিয়ে সিপির সঙ্গে দেখা করে সিপিকে পদত্যাগপত্র দিতে না পাবে, তাহলে সরকার ব্যারিকেড করে আটকাচ্ছে কেন? এবং শান্তিপূর্ণ আন্দোলনে সরকার লাঠিচার্জ করছে কেন? কার অঙ্গুলি এলনে করছে? এবং পুলিশ মন্ত্রী কে, এটা তো ভুলে গেলে চলবে না। সরকারের একটা ভয়ভীতি অবশ্যই কাজ করছে এবং সারা রাজ্য জুড়ে সরকার যেভাবে 350-এর ওপর লোককে অ্যারেস্ট করেছে, সেইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষের আন্দোলন, জনসমর্থন সরকার মেনে নিতে পারছে না, সেই জন্যই সরকার এই ধরনের কাজকর্মগুলো করছে। ধর্ষণ এবং খুনের যে বিষয়টা আরজি করে ঘটলো, সেই নিয়ে কিন্তু এই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি গ্রেফতার হননি, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে টাকা দুর্নীতিতে, মানে অর্থ দুর্নীতিতে। এবং কি বলবেন, মানে এই যে বিষয়টা এবং একাধিক অভিযোগ, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ উঠছে। এইটাই দেখুন, আমি এটাই মনে করি যে সিবিআই আমাদের দেশের একটা সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সিবিআই তদন্ত করছে, এর উপরে আর কোনো কিছু নেই। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট তাই সিবিআইকে রিলাই করেছে। মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন, তদন্ত করছে সিবিআই। আজকে দেখুন 23 দিনে পড়ল, 23 দিন সিবিআই নতুন এই বিষয়ে, খুন মার্ডারের কেসে, এই খুন রেপের কেসে নতুন করে সিবিআই কি তথ্য নিয়ে আসতে পেরেছে। তবে আমরা খুব আশাবাদী কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের ওপরে, কারণ দেখুন সিবিআইয়ের তদন্ত প্রকৃতি কোনো মিডিয়ার সামনে বা সাধারণ মানুষের সামনে বা মিডিয়া বিবৃতি দিয়ে সিবিআই কখনোই জানায় না। এবং সিবিআই যেহেতু গোপনে তদন্ত করে, সিল্ড খামে তারা জাস্টিসের কাছে তদন্তের গতি প্রকৃতি জমা দেয়। সেইটা সিল্ড খামে হয়তো কালকে জমা দেওয়া হবে। সেইটার ওপরে বিচারপতিরা যদি কিছু আলোকপাত করেন বা যারা মামলা করছেন তারা যদি বিষয় প্রসঙ্গগুলো তোলেন, তাহলে অনেকটা জানা যাবে বা কোর্ট কোন দিকে যাচ্ছে সেটা কালকে বোঝা যাবে। কিন্তু আমার একটা জিনিস এখানে বলার রয়েছে যে যেটা মূল উদ্দেশ্য, যেটা মূল কেস, খুন এবং রেপ, সেই নির্ভয়ার খুন এবং রেপের কেস, সেই কেসে কতটা তদন্ত এগিয়েছে আপনাকে মনে রাখতে হবে। ওই যে আলীবাবু যিনি ডেপুটি সুপার ছিলেন, তিনি একটা অভিযোগ করেছিলেন, তার অভিযোগটা জমা পড়েছিল কিন্তু স্বাস্থ্য দপ্তরে। এবং তারকবাবু বলে আরেকজন সাধারণ মানুষ, তিনি একটা মামলা করেছিলেন টালা থানা। এই টালা থানাকে তিনি জানিয়েছিলেন, তারপরে শিয়ালদা কোর্টে তিনি মামলা করেছিলেন আরজি করের দুর্নীতি নিয়ে। সেই ক্লিন চিট দিয়েছিল, কিন্তু ক্লিন চিট দেওয়ার পরে আমার বক্তব্য হচ্ছে যে সেইখানে ক্লিন চিট দেওয়ার পরে ব্যাপারটা থেমে যায়। তার এটাকে অ্যাপিল করা যেত বা আরও অনেক কিছু করা যেত। কিভাবে ক্লিন চিট দিল সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসা যেত, তখন আসা হয়নি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি আপনাকে এইটা বলবো যে রাজ্য সরকার তখনই সিট গঠন করলো না কেন, যখন ওই আলীবাবুর মানে যিনি প্রাক্তন ডেপুটি সুপার ছিলেন তার অভিযোগগুলো কেন গুরুত্ব দিয়ে দেখা হলো না? উল্টে তিনি নিজে অভিযোগ করছেন 48 ঘন্টার মধ্যে তাকে সাসপেনশন করে দেওয়া হলো এবং তার রিটায়ারমেন্টের পর তার রিটায়ারাল বেনিফিটগুলো আটকে দেওয়া হয়েছিল, তাকে মামলা করে রিটায়ারাল বেনিফিট চালু করতে হয়েছে। তাহলে রাজ্য সরকারের এই ধরনের মনোভাব, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার যারা দুর্নীতিগ্রস্ত, যারা ওপরে মাথা বসে রয়েছে, সেই সন্দীপ ঘোষের মতন লোক তাদেরকে মানে চোখ বন্ধ করে ব্লাইন্ড সাপোর্ট করে। এটা পরিষ্কার একদম। দুর্নীতির মামলায় আই অ্যাম ইন ডাউট, কারণ দেশটার নাম ভারতবর্ষ। সিবিআই তদন্ত করুক, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দুর্নীতির মামলায় সাজা যা আর মার্ডারের মামলায় সাজা যা সম্পূর্ণ ডিফারেন্ট। দুর্নীতির মামলায় 7-8 বছর বড়জোর সাজা হতে পারে এবং দুর্নীতির মামলায় তার বেল পেয়ে যাওয়ার চান্সও যথেষ্ট বেশি। এবং আরেকটা কথা আমি বলতে চাই, তাকে সাসপেনশন করা হয়েছে, এক্সপেল করা হয়নি। সাসপেনশনের নোটিশকে তিনি যদি বেরিয়ে এসে চ্যালেঞ্জ করেন, আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমরা এরকম বহু মামলা দেখেছি, সাসপেনশনের নোটিশকে চ্যালেঞ্জ করে তারা আবার চাকরিতে বহাল হয়ে গেছেন। আর এখনো পর্যন্ত
মানে তাকে বাঁচিয়ে রাখার একটা আপ্রাণ চেষ্টা করছে। কেন তাকে চাকরি থেকে বহিষ্কৃত করা হচ্ছে না? ওয়াই সাসপেনশন, অনলি সাসপেনশন কেন? এইটা নাগরিকদের প্রশ্ন তোলা উচিত, কারণ আমরা সভ্য সমাজে বাস করছি এবং মানুষের আইন সম্বন্ধে সচেতন থাকা উচিত। আর একটা কথা আমি বলবো, যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, জনগণ প্রতিবাদ করছে, সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের জনগণ প্রতিবাদ করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের যে সমস্ত লোক ওই ফোর্স করব বা আসলে সুপ্রিমো যখন বলেন তার চেলা চামুন্ডারা বলবেই, কিন্তু লাভলি মৈত্র বলেছে কসাই জুনিয়র না, ডাক্তারদের। কসাই বলেছে এবং হচ্ছে উনি সিপিএম এর বলছে যে সায়ন সুজনরা ঘুরে বেড়াচ্ছে। হোয়াট ইজ দিস? এবং লাভলি মৈত্র শুধু নয়, উদয়ন গুহ বলেছেন। ওইখানে একজন দেখলাম অশোকনগরের কে বিধায়ক নাকে, সে বলেছে এরা তো মনে হয় নিজেদের বাবা মাকে কোনোদিন সম্মান করেনি, সেই জন্য তারা আজকে এই ধরনের কথাবার্তা বলতে পারছে। ওই বিধায়ক যে বলেছে অশোকনগরের, তার এগেনস্টে মানুষ যখন থানায় গেছে, থানার অফিসার কোনো মামলা নিতে চায়নি, লাস্টে কতগুলো বেলেবেল সেকশনে মামলা দিয়েছে। আমি মনে করি ওকে ইমিডিয়েট পুলিশ কাস্টডিতে নিয়ে মিনিমাম ওর 2 থেকে 3 বছর জেল হওয়া উচিত, মিনিমাম। এবং এইটা বলার জন্য এই আরজিকর কেসে অনিচ্ছাকৃতভাবে ডিলে করালো এবং অনিচ্ছাকৃতভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য তাকে এই কেসের আসামি করা উচিত বলে আমার মনে হয়।